আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মিম। শুরুতেই সংবাদ শিরোনাম। ট্রাম্প নেতানিয়াহুকে কঠোর হুঁশিয়ারি দিলেন ইরানের সেনাপ্রধান। মাদুরোর আমলে সুইজারল্যান্ডের কাছে ১১৩ টন স্বর্ণ বিক্রি, বেরিয়ে এল রহস্য। ভেনেজুয়েলায় মার্কিন হামলার ফলে কি তাইওয়ান দখলে উদ্বুদ্ধ হবে চীন? তাইওয়ানে মার্কিন F-16 যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিখোঁজ। ভেনেজুয়েলা ৫ কোটি ব্যারেল তেল তুলে দিচ্ছে যুক্তরাষ্ট্রের হাতে। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নতুন নতুন সংবাদে যুক্ত থাকুন। এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম, এখন বিস্তারিত। ট্রাম্প নেতানিয়াহুকে কঠোর হুঁশিয়ারি দিলেন ইরানের সেনাপ্রধান। ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থন প্রকাশ করার পর দেশটির সেনাবাহিনীর প্রধান জেনারেল আমির হাতামি কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, বিদেশি শক্তির কোনো হুমকি তেহরান নীরবে মেনে নেবে না। বুধবার ৭ জানুয়ারি ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম ফার্স নিউজ এ তথ্য জানিয়েছে। জেনারেল হাতামি বলেন, ইরানি জনগণের বিরুদ্ধে শত্রুতামূলক বক্তব্যকে ইসলামী প্রজাতন্ত্র সরাসরি হুমকি হিসাবে বিবেচনা করে। এ ধরনের বক্তব্য সহ্য করা হবে না এবং এর জবাব কঠোরভাবে দেওয়া হবে। তিনি আরও সতর্ক করে বলেন, শত্রুপক্ষ কোনো ভুল পদক্ষেপ নিলে ইরানের প্রতিক্রিয়া গত জুনে ইসরায়েলের সঙ্গে সংঘটিত ১২ দিনের যুদ্ধের সময়কার চেয়েও কঠোর হবে। সম্প্রতি ইরানের সরকারবিরোধী আন্দোলন জোরালো হয়ে ওঠায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার দেশটির শাসক গোষ্ঠীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন। তিনি বলেন, বিক্ষোভকারীরা নিহত হলে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করতে পারে। একই সুরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুও ইরানের বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়েছেন। গত ২৮ ডিসেম্বর তেহরানে ব্যবসায়ীরা তীব্র মূল্যস্ফীতি ও রিয়ালের দর পতনের প্রতিবাদে বিক্ষোভ শুরু করেন। পরে এই আন্দোলন দ্রুত অন্যান্য শহরেও ছড়িয়ে পড়ে। এসব বিক্ষোভে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত ৩৬ জন নিহত হয়েছেন। তবে এই আন্দোলন ২০২২-২৩ সালের বিক্ষোভ বা ২০০৯ সালের বিতর্কিত নির্বাচনের পর হওয়া গণ আন্দোলনের মতো ব্যাপক রূপ নেয়নি। তবুও এই অর্থনৈতিক সংকট থেকে জন্ম নেওয়া এই বিক্ষোভ আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক মনোযোগ কেড়েছে। বিশেষ করে ইরানের প্রতিদ্বন্দ্বী দেশগুলোর নেতারা প্রকাশ্যে বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়েছেন। রোববার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইরানের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। অতীতে যেভাবে মানুষ হত্যা করা হয়েছে, যদি তা আবার ঘটে তাহলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কঠোর প্রতিক্রিয়া আসবে বলেও তিনি সতর্ক করেন। অন্যদিকে ইসরায়েলের মন্ত্রিসভার বৈঠকে নেতানিয়াহু বলেন, স্বাধীনতা, মুক্তি ও ন্যায় বিচারের জন্য ইরানি জনগণের সংগ্রামের প্রতি ইসরায়েল সংহতি প্রকাশ করছে। এর জবাবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ট্রাম্প ও নেতানিয়াহুর বিরুদ্ধে সহিংসতায় উস্কানি দেওয়া এবং জাতীয় ঐক্য ক্ষুণ্ণ করার অভিযোগ তোলে। উল্লেখ্য, গত জুনে ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের নজিরবিহীন হামলার মাধ্যমে দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হয়। স্বল্প সময়ের জন্য যুক্তরাষ্ট্র সেই হামলায় অংশ নিয়ে ইরানের ৩টি প্রধান পারমাণবিক স্থাপনায় আঘাত হানে। সূত্র AFP। মাদুরোর আমলে সুইজারল্যান্ডের কাছে ১১৩ টন স্বর্ণ বিক্রি, বেরিয়ে এল রহস্য। নিকোলা মাদুরোর শাসনামলের শুরুর দিকে ভেনেজুয়েলা থেকে সুইজারল্যান্ডে বিপুল পরিমাণ স্বর্ণ পাচার করা হয়েছিল। সুইজারল্যান্ডের শুল্ক দপ্তরের সাম্প্রতিক তথ্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, ওই সময়ে প্রায় $৫২০ কোটি মূল্যের স্বর্ণ সুইজারল্যান্ডে পাঠিয়েছিল দক্ষিণ আমেরিকার এই দেশটি। বার্তা সংস্থা রয়টার্সের হাতে আসা নথির তথ্য অনুযায়ী ২০১৩ সালে মাদুরো ক্ষমতা নেবার পর থেকে ২০১৬ সাল পর্যন্ত মোট ১১৩ টন স্বর্ণ সুইজারল্যান্ডে পৌঁছায়। সুইজারল্যান্ডের সম্প্রচার মাধ্যম SRF জানিয়েছে, এই স্বর্ণের উৎস ছিল ভেনেজুয়েলার কেন্দ্রীয় ব্যাংক। তখন দেশটির অর্থনীতি চরম সংকটের মুখে ছিল, আর সেই পরিস্থিতি সামাল দিতেই সরকার স্বর্ণের মজুদ বিক্রি করে দেওয়ার পথ বেছে নিয়েছিল। তবে ২০১৭ সালে ইউরোপীয় ইউনিয়ন নিষেধাজ্ঞা আরোপ করার পর এই চিত্র বদলে যায়। শুল্ক তথ্য বলছে ২০১৭ থেকে ২০২৫ সাল পর্যন্ত ভেনেজুয়েলা থেকে সুইজারল্যান্ডে আর কোনো স্বর্ণ রপ্তানি হয়নি। উল্লেখ্য, ৩ জানুয়ারি কারাকাসে এক ঝটিকা অভিযানে মার্কিন বিশেষ বাহিনী মাদুরোকে বন্দী করে ধরে নিয়ে যায়। বর্তমানে মাদক পাচার ও নার্কো টেরোরিজমের অভিযোগে নিউ ইয়র্কের একটি আদালতে তার বিচার চলছে।
এদিকে গত সোমবার সুইজারল্যান্ড সরকার মাদুরো এবং তার ৩৬ জন ঘনিষ্ঠ সহযোগীর নামে থাকা সব সম্পদ জব্দের নির্দেশ দিয়েছে। তবে এই সম্পদের পরিমাণ কত কিংবা এর সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের সেই স্বর্ণের কোনো সরাসরি যোগসূত্র আছে কিনা সে বিষয়ে সুইজারল্যান্ড এখনও মুখ খোলেনি। বিশেষজ্ঞরা মনে করেন ভেনেজুয়েলা তাদের রিজার্ভের স্বর্ণ মূলত প্রক্রিয়াকরণ ও আন্তর্জাতিক স্বীকৃতির জন্য সুইজারল্যান্ডে পাঠিয়েছিল, কারণ সুইজারল্যান্ড হল বিশ্বের অন্যতম প্রধান স্বর্ণ পরিশোধন কেন্দ্র, যেখানে ৫টি বড় রিফাইনারি রয়েছে। কিন্তু মার্কিন নিষেধাজ্ঞার চাপে পড়ে ও বৈদেশিক মুদ্রা জোগাড় করতে গিয়ে ভেনেজুয়েলা তাদের এই মহামূল্যবান সম্পদ হাতছাড়া করতে বাধ্য হয়। বাজার বিশ্লেষক রোনা ও কনেল জানান, ২০১২ থেকে ২০১৬ সালের মধ্যে ভেনেজুয়েলা এক প্রকার মরিয়া হয়েই স্বর্ণ বিক্রি করেছিল, যার বড় একটি অংশ সুইজারল্যান্ডে যায়। পরবর্তী সময়ে এই স্বর্ণ হয়তো বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের হাতে চলে গেছে কিংবা ছোট বার হিসেবে এশিয়া বা বিশ্বের অন্য বাজারে বিক্রি করে দেওয়া হয়েছে। রোনা ও কনেল বলেন, তবে ২০১৮ সালে সুইজারল্যান্ড ও ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা মেনে নেওয়ার পর এই বাণিজ্যিক পথটি পুরোপুরি বন্ধ হয়ে যায়। ও কনেল মনে করেন, নিষেধাজ্ঞার চেয়েও বড় বিষয় হল ততদিনে ভেনেজুয়েলার কেন্দ্রীয় ব্যাংকের স্বর্ণের ভাণ্ডার সম্ভবত একেবারেই ফুরিয়ে গিয়েছিল। ভেনেজুয়েলায় মার্কিন হামলার ফলে কি তাইওয়ান দখলে উদ্বুদ্ধ হবে চীন? যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী গত সপ্তাহে যখন ভেনেজুয়েলা আক্রমণের পরিকল্পনা চূড়ান্ত করছিল, ঠিক সেই সময় দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো চীনের লাতিন আমেরিকা বিষয়ক শীর্ষ দূতের সঙ্গে ছবি তুলছিলেন এবং বেইজিংয়ের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করছিলেন। কারাকাসের মিরাফ্লোরেস প্রাসাদে চীনা কূটনীতিক চিউ শিয়াওচির সঙ্গে সাক্ষাতে মাদুরো বলেন, একজন বড় ভাইয়ের মতো অব্যাহত ভ্রাতৃত্বের জন্য আমি প্রেসিডেন্ট শি জিনপিংকে ধন্যবাদ জানাই। এর কয়েক ঘণ্টা পরই যুক্তরাষ্ট্রের ডেল্টা ফোর্সের সদস্যরা রাতের আঁধারে মাদুরোকে তার শয়নকক্ষ থেকে তুলে নিয়ে যায়। এর মধ্যে দিয়ে লাতিন আমেরিকায় তার অন্যতম ঘনিষ্ঠ মিত্রকে হারায় বেইজিং। চীন ভেনেজুয়েলার বন্ধুত্ব। চীন ও ভেনেজুয়েলার সম্পর্ক কয়েক দশকের পুরনো। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বিশ্ব ব্যবস্থার প্রতি পারস্পরিক অনাস্থা এবং রাজনৈতিক আদর্শের মিলের ভিত্তিতে গড়ে ওঠা এই সম্পর্ক ২০২৩ সালে সব আবহাওয়ার কৌশলগত অংশীদারিত্বের রূপ নেয়। এর মাধ্যমে বেইজিং অর্থনৈতিক সহায়তা এবং কূটনৈতিক সমর্থন বাড়িয়ে কারাকাসকে আরও ঘনিষ্ঠভাবে নিজেদের বলয়ে টেনে নেয়। ভেনেজুয়েলার অধিকাংশ তেল রপ্তানি যায় চীনে। পাশাপাশি দেশটির অবকাঠামো খাতে চীনা কোম্পানিগুলোর বিনিয়োগ ও ঋণের পরিমাণও কয়েক বিলিয়ন ডলার। তবে মাদুরোকে বন্দী করার মধ্যে দিয়ে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপ চীন ভেনেজুয়েলার সেই সম্পর্ককে বড় ধরনের ধাক্কা দিয়েছে। ফলে ভেনেজুয়েলার তেলে চীনের অগ্রাধিকারমূলক প্রবেশাধিকার এবং অঞ্চল জুড়ে তার রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। চীনের তীব্র প্রতিক্রিয়া। মাদুরোকে তুলে নেওয়ার ঘটনায় বেইজিং দ্রুত প্রতিক্রিয়া জানিয়ে ওয়াশিংটনের কড়া সমালোচনা করে এবং যুক্তরাষ্ট্রকে বিশ্বের পুলিশ সুলভ আচরণের অভিযোগে অভিযুক্ত করে। একই সঙ্গে চীনের সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ব্যাপক আলোড়ন তোলে। চীনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম উইবোতে ট্রাম্পের এই অভিযানের সঙ্গে সংশ্লিষ্ট আলোচনায় কোটি কোটি প্রতিক্রিয়া দেখা যায়। অনেক ব্যবহারকারী প্রশ্ন তোলেন, যুক্তরাষ্ট্র যদি নিজের পেছনের উঠানের কোনো দেশের নেতাকে ধরে নিয়ে যেতে পারে, তবে চীন কেন তাইওয়ানের ক্ষেত্রে একই পথ অনুসরণ করতে পারবে না? চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে, যদিও দ্বীপটিকে তারা কখনও শাসন করেনি। বেইজিং বহুবার বলেছে, প্রয়োজনে শক্তি প্রয়োগ করেই তাইওয়ানকে নিজেদের সঙ্গে যুক্ত করা হবে। সাম্প্রতিক বছরে তাইওয়ানকে ঘিরে সামরিক মহড়া ও অবরোধের মহড়াসহ চাপ বাড়িয়েছে চীন। তবে অনলাইনে জাতীয়তাবাদী উচ্ছ্বাস দেখা গেলেও আনুষ্ঠানিকভাবে বেইজিংয়ের সুর ভিন্ন। চীন যুক্তরাষ্ট্রের অভিযানকে আধিপত্যবাদী আচরণ আখ্যা দিয়ে মাদুরো ও তার স্ত্রীকে অবিলম্বে মুক্তির আহ্বান জানিয়েছে। একই সঙ্গে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এক বৈঠকে একতরফা দাদাগিরির সমালোচনা করেন এবং বলেন, এসব আচরণ আন্তর্জাতিক ব্যবস্থাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। রাষ্ট্র সংবাদ মাধ্যম সিনহুয়া এই ঘটনাকে যুক্তরাষ্ট্রের তথাকথিত নিয়ম নির্ভর আন্তর্জাতিক ব্যবস্থার ভণ্ডামির উদাহরণ হিসেবে তুলে ধরে। পাশাপাশি পিপলস লিবারেশন আর্মির সঙ্গে সংশ্লিষ্ট একটি সামাজিক যোগাযোগ অ্যাকাউন্ট সামরিক ক্ষমতা জোরদার করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে সতর্কবার্তা দেয়। তাইওয়ানে হামলা করবে চীন? তবে তাইওয়ানে বিষয়টি নিয়ে তেমন আতঙ্ক নেই। তাইওয়ানের ক্ষমতাসীন দলের আইনসভা সদস্য ওয়াং তিং ইউ বলেন, চীন যুক্তরাষ্ট্র নয়, আর তাইওয়ানও ভেনেজুয়েলা নয়।
এই তুলনা ভুল এবং অনুচিত। তার মতে চীনের শত্রুতার অভাব নেই, কিন্তু কার্যকর মিলিটারি পথই তাদের বড় সীমাবদ্ধতা। বিশেষজ্ঞদের মতে যুক্তরাষ্ট্রের ভেনেজুয়েলা অভিযান চীনের তাইওয়ান সংক্রান্ত সিদ্ধান্তে সরাসরি বড় পরিবর্তন আনবে না। বেলজিয়াম ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের বিশেষজ্ঞ উইলিয়াম ইয়াং বলেন, চীনের সিদ্ধান্ত নির্ভর করবে মূলত দেশের অভ্যন্তরীণ অর্থনৈতিক পরিস্থিতি, সামরিক সক্ষমতা, তাইওয়ানের অভ্যন্তরীণ রাজনীতি এবং ওয়াশিংটনের নীতির ওপর। তাইওয়ানে মার্কিন F-16 যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিখোঁজ। তাইওয়ানের পূর্ব উপকূলে নিয়মিত প্রশিক্ষণ মিশনের সময় মার্কিন নির্মিত একটি চতুর্থ প্রজন্মের F-16 যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। পাইলট নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার 6 জানুয়ারি সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটে। খবর আনাদোলুর। প্রতিবেদনে বলা হয়, যুদ্ধবিমানটি বিধ্বস্তের পরই শুরু করা হয় উদ্ধার অভিযান। সেন্ট্রাল নিউজ এজেন্সি অনুযায়ী তাইওয়ানের বহরের F-16 যুদ্ধবিমানটি বিধ্বস্তের পর পাইলটের খোঁজে অনুসন্ধান চালানো হয়। দেশটির বিমানবাহিনী জানিয়েছে, F-16 যুদ্ধবিমানটি একটি নিয়মিত প্রশিক্ষণ মিশনে ছিল এবং ক্যাপ্টেন সিন নামের পাইলট হুয়ালিয়েন কাউন্টিতে যুদ্ধবিমানটি আছড়ে পড়ার আগে নিরাপদে বেরিয়ে এসেছেন বলে ধারণা করা হচ্ছে। মন্ত্রিসভার মুখপাত্র মিশেল লি এক বিবৃতিতে বলেছেন, প্রধানমন্ত্রী চো জং তাই তাইওয়ানের উপকূলরক্ষী এবং কাছাকাছি মাছ ধরার জাহাজগুলোকে অনুসন্ধান এবং উদ্ধার প্রচেষ্টায় সহায়তা করার আহ্বান জানিয়েছেন। তাইওয়ানের সঙ্গে চীনের বৈরিতার কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে রয়েছে তাদের ঘনিষ্ঠ মিত্রতা। সম্প্রতি ৬৬টি মার্কিন F-16V অর্ডার করেছে, যা তাইওয়ানের পুরনো F-16A/B জেটের আপগ্রেড সংস্করণ। ২০২৩ সালে ১৪১টি পুরনো F-16AS-গুলোকে ভি স্ট্যান্ডার্ডে আপগ্রেড করার কাজ শুরু হয়। বিমানগুলো ২০২৬ সালে সরবরাহ করার কথা ছিল, কিন্তু তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রী ওয়েলিংটন কু সম্প্রতি বলেছেন যে এটি বেশ চ্যালেঞ্জিং। তাইওয়ানের সামরিক বাহিনী চীনের চাপের মধ্যে রয়েছে। চীন বরাবরই দাবি করে আসছে দ্বীপটি তার ভূখণ্ডের অংশ এবং এটিকে সংযুক্ত করার জন্য শক্তি প্রয়োগের হুমকিও দিয়েছে বেইজিং। এরই অংশ হিসেবে চীন সাম্প্রতিক বছরগুলিতে দ্বীপের চারপাশে যুদ্ধবিমান এবং যুদ্ধজাহাজের উপস্থিতি বাড়িয়েছে। ভেনেজুয়েলা ৫ কোটি ব্যারেল তেল তুলে দিচ্ছে যুক্তরাষ্ট্রের হাতে। সামরিক অভিযান চালিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে অপহরণ করে যুক্তরাষ্ট্রে নিয়ে আসার পর এবার দেশটির জ্বালানি তেল যুক্তরাষ্ট্রে নিয়ে আসার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, ভেনেজুয়েলার অন্তর্বর্তী কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রের কাছে ৩ থেকে ৫ কোটি ব্যারেল উচ্চমানের তেল বিক্রি করবে। এই তেল বিক্রি হবে আন্তর্জাতিক বাজার দরে। মঙ্গলবার ৬ জানুয়ারি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এই ঘোষণা দেন। তিনি বলেন, ভেনেজুয়েলা থেকে আনা তেল সরাসরি যুক্তরাষ্ট্রে পাঠানো হবে। তেল বহনের জন্য ব্যবহার করা হবে বিশেষ স্টোরেজ জাহাজ। এসব জাহাজ যুক্তরাষ্ট্রের বন্দরে এসে তেল খালাস করবে। পুরো প্রক্রিয়া দ্রুত বাস্তবায়নের নির্দেশও দিয়েছেন তিনি। ট্রাম্প আরও জানান, এই তেল বিক্রির মাধ্যমে যে অর্থ আসবে তা যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট হিসেবে তার নিয়ন্ত্রণে থাকবে। তবে এই অর্থ ভেনেজুয়েলার জনগণ এবং যুক্তরাষ্ট্র দুই দেশেরই কল্যাণে ব্যবহার করা হবে বলে তিনি দাবি করেছেন। কিভাবে এবং কোন খাতে এই অর্থ ব্যয় হবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। এদিকে ভেনেজুয়েলা ইস্যুতে যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিগুলোর সঙ্গে আলোচনা জোরদার হচ্ছে। হোয়াইট হাউস সূত্রে জানা গেছে, আগামী শুক্রবার ওভাল অফিসে তেল কোম্পানির শীর্ষ কর্মকর্তাদের নিয়ে একটি বৈঠক আয়োজন করা হচ্ছে। এই বৈঠকে এক্সান, শেভরন ও কনকো ফিলিপসের প্রতিনিধিরা উপস্থিত থাকতে পারেন। আলোচনার বিষয় হবে ভেনেজুয়েলার তেল এবং যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ জ্বালানি পরিকল্পনা। বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্তের মাধ্যমে যুক্তরাষ্ট্র একদিকে যেমন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে চাইছে, অন্যদিকে ভেনেজুয়েলার সঙ্গে সম্পর্ক নতুনভাবে সাজানোর পথও খুলে যাচ্ছে। তবে এই চুক্তি বাস্তবে কতটা কার্যকর হয় এবং ভেনেজুয়েলার সাধারণ মানুষ কতটা উপকৃত হন সেটিই এখন দেখার বিষয়। প্রসঙ্গত, দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলা বিশ্বের সবচেয়ে তেল সমৃদ্ধ দেশ। যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য বিষয়ক কর্তৃপক্ষ সংস্থা ইউএস এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন EIA এর তথ্যানুসারে ভেনেজুয়েলার খনিগুলোতে মজুত আছে কমপক্ষে ৩০,৩০০ কোটি ব্যারেল অপরিশ্রুত তেল। বিশ্বের খনিগুলোতে মোট যত তেল মজুদ আছে তার ১/৫ আছে ভেনেজুয়েলায়। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।